তাহলে আয়েশা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। আমি কথা না বললেই তো হলো, তাতে কলেজ না আসার কি হলো? সেটাও কথা, তুই আয়েশার সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথেই কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। সাদিয়া আপুর এমন আচরণ নিয়ে মুন্না বেশ অবাক হয়েছে। কি হলো? কি কথা বল, মনে থাকবে তো? হুম, থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা। সাদিয়া আপু নিজের ক্লাসে গেল, মুন্না তার ক্লাসে চলে গেল। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে গেল। সাদিয়া আপু মুন্নার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো, যেমনটা কোনো আপনজন করে। এসব করার অধিকার মুন্না সাদিয়া আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিছে, কারণ মুন্না মনে মনে সাদিয়া আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছে। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যেদিন সাদিয়া আপুকে আমার ভালোবাসার কথা বলবো, সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কিরে, মন খারাপ করে এইভাবে বসে আছিস কেন? কই না তো। মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনকে পরিচয় করিয়ে দেই। মুন্না সাদিয়া আপুর সাথে গেল। সাদিয়া আপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। মুন্না, এ হলো রনি, আমার কাজিন। আর রনি, এ হলো মুন্না। হাই, কেমন আছেন? হ্যালো, তুমি তাহলে রিয়াদ? হুম, আপনি আমাকে চিনেন? আরে না, কিন্তু সাদিয়ার মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজেই উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবি না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একাই চলতে শিখে গেছি, সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পর সাদিয়া আপু মুন্নার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বলল। সাদিয়া আপু রনির বাইকে করে বাসায় চলে গেল, আর মুন্না তার বাসায় চলে আসলো। রনি নাকি এখন থেকে তাদের কলেজেই পড়বে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়ল মুন্না। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গিয়ে এক কাপ চা অর্ডার দিল মুন্না। চা আস্তে আস্তে একটা সিগারেট কিনে ধরালো। এর মধ্যে সাদিয়া আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চা আর সিগারেট খেয়ে কলেজে গেল মুন্না। সাদিয়া আপু মাঠের এক কোণে বসে আছে। আমি সাদিয়া আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। সাদিয়া আপু আমার কাছে চেপে আসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলেছি সিগারেট খাস না? তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এইটাই হয়তো আমার পাশে থেকে যাবে। মুন্নার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। সাদিয়া আপু মন খারাপ করে বসে রইল। মুন্না চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলো। তারপর আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। মুন্না পিছন থেকে ডাক দিল কিন্তু শুনলো না, নিজের গাড়িতে গিয়ে বসলো। মুন্না গাড়ির সাইডে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে গাড়ির গ্লাস খুললো। চোখ দুটো লাল হয়ে আছে। ওর বাসায় নামিয়ে দেই। আমি উঠে বসলাম। সাদিয়া আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলবে, কিন্তু আজ একটাও কথা বলল না। এরপর কাজের চাপে এক সপ্তাহ কলেজে যাওয়া হলো না। এক সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম সাদিয়া আপু আর রনি বসে আছে। দুজনে বসে আছে, আর আপু হেসে হেসে কথা বলছে। আজ সাদিয়া আপু কলেজে আসলো, তবু একবার ফোন দিল না। খুব অবাক হলাম। এই কয়দিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু এই এক সপ্তাহে প্রায় সারা দিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ায় কাজ অনেক বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসবো না, তবু একটা ফোন দিতে পারতো। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পিছন থেকে সাদিয়া আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, বস।
এখানে ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো মুন্না। ওরা দুজনে কথা বলছে, মুন্না চুপচাপ ফোন টিপতেছে। এর মাঝে সাদিয়া আপু মুন্নার সাথে একটা কথাও বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছে, তাও মুখ ফুটে একটা কথাও বলছে না। এক সপ্তাহে এতটা বদল! তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। সাদিয়া আপু উঠে চলে গেল। জানো মুন্না, সাদিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না, সাদিয়া আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলেই বিয়ে দেওয়া হবে। রনির কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা বুঝতে পারিনি। খুব খারাপ লাগছিল, কি করব বুঝতে পারছি না। এক নিমিষে মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় রনির কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো মুন্না, তুমি ঠিক আছো তো? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিক আছি। না, মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োয় আছি। ও আচ্ছা। আচ্ছা, আমি চলে যাই। সাদিয়া আপু আসলে বলে দিয়েন আমি চলে গেছি। এখনই চলে যাবে? সাদিয়া আসুক, তারপর না হয় যেও। না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, তাহলে যাও। মুন্না ওখান থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে পড়লো। খুব মিস করছে তাদেরকে আজ। কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অভাগা হয়তো খুব কমই আছে। ভালোবাসার মানুষগুলো সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে তোমরা চলে গেলে, এখন সাদিয়া আপু। আমু জানো, আমি না সাদিয়া আপুকে খুব ভালোবাসি। সাদিয়া আপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। সাদিয়া আপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, সাদিয়া আপুও আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত। কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো কি, আমি না ওকে ভুলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনো দিন ভুলতে পারবো না, তেমনি তাকেও আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি কি করব তোমরাই বলো। খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শুধু তার কথাই মনে পড়ছে। মুন্না তার আম্মু আব্বুর ছবি জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল, কিন্তু পরে বুঝতে পারলো কিছুই মিথ্যে না। শুধু আজ তার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল, চাপা পড়ে গেল কষ্টের ভাঁজে। ঘুম থেকে উঠে যখন বুঝতে পারেন যে প্রিয় মানুষটা আর আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমানা থাকে না। তখন ইচ্ছে করে হয়তো আর ঘুম হয় না। সিগারেটের প্যাকেটটা নিয়ে জানালার পাশে গিয়ে বসলো মুন্না। আজ চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করেই হোক এই কষ্ট থেকে তাকে সামলে উঠতে হবে। জীবনে অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট নিতে পারবে না। সিগারেট ধরিয়ে বসে রইল। এক সময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখে চোখ দিয়ে পানি পড়ছে, হাতটা কাঁপছে। জোরে জোরে কান্না করতে লাগলো। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা লাগে। আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলো। কিছুটা হলেও বুঝতে পারলো যে দুনিয়ায় কেউ কারো নয়। একা থাকাটাই ভালো। যত কারো প্রতি মায়া বাড়াবেন তত কষ্ট পেতে হবে। রিয়েল লাইফেও আমি এটাই ভাবি। প্রায় এক সপ্তাহ লাগলো সাদিয়া আপুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপরেও তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কি না জানি না। তাই আর কলেজে যাব না ঠিক করলাম। এভাবে 10 দিন কেটে গেল। ফোনটাও অফ করে রেখে দিছি যাতে কেউ ফোন দিতে না পারে। এখনও রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখছি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়। আর দিনের বেলা সিগারেট তো আছেই। এই 10 দিনের সিগারেট খাওয়াটা একটু বেড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনে কাজ একদম করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে। আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তারপরেও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম।
একটু পর দরজার বেল কে যেন বাজালো। দরজা খুলে দিতেই সামনে দেখে সাদিয়া আপু দাঁড়িয়ে। হাত উঠালো মারার জন্য, তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। কেমন শুকিয়ে গেছিস? খাওয়া দাওয়া করিস না? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনেই থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না, ভেতরে আসতে বলবি না? হ্যাঁ, আসো। সাদিয়া আপু ভিতরে এসে চারিদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট আর এত গন্ধ কেন? আসলে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো। ও, আজকেই এগুলো সাফ করব, চল। কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরে ফেলবে। হবু বর মানে? রনি ভাই আমাকে সব বলেছেন, তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস না? অবশ্যই, কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানোর কথা তো মনেই নেই, এখন বলছি অনেক অনেক শুভেচ্ছা। রনি ভাইয়ের মতো একজন মানুষ জীবন সাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হুম, চল আমার সাথে আজ কলেজে যাবি। আমি কলেজে গিয়ে কী করব? কলেজে গিয়ে আমার কেউ নেই, কার সাথে আড্ডা দিব বলো? কেউ নেই? আমার জানা মতে তো কেউ নেই। তুমি যাও, রনি ভাই হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে কলেজে। দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। মুন্নার কথাটা শুনে সাদিয়া আপুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলেই চলে গেল। মুন্না একটা সিগারেট ধরিয়ে ওখানে বসে পড়ল। মাথাটা খুব ব্যথা করতেছে তার। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি, তখন সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করায় ভালোভাবে দেখতে পারছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনবো না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি দিশা। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দাও তো। কেন? দিতে বলেছি, দাও। ফোন বের করার সাথে সাথে সাদিয়া আপুর ফোন। হ্যালো। কই তুই? ব্রিজের উপরে বসে আছি। কেন? দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। বলে সাদিয়া আপু ফোনটা কেটে দিল। তারপর দিশাকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিল মুন্না। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি। নিজে থেকে কথা বলতে এসেছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে, কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ সাদিয়া আপুর গাড়ি এসে দাঁড়ালো। সাদিয়া আপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে দিশার সাথে দেখে মুখের ভাব বদলে গেল। আমার কাছে এসে বলল, চল, দরকার আছে। দাঁড়াও একটু। মুন্না দিশার সাথে আরেকটা কথা বলার আগেই সাদিয়া আপু তাকে টেনে গাড়ির ভিতর বসালো আর গাড়ি চালাতে লাগলো। কেনা বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি বলিনি, আর ও নিজে থেকে কথা বলতে এসেছিল। তারপরেও তুই কথা বলবি না? সাদিয়া আপুর কাছেই আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো, আর তুই সেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দিব কেন? তোমার হবু বর পছন্দ করে দিবে। খোটা মারা কথা গেল না তোর? খোটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই বললাম। সাদিয়া আপু আর কোনো কথা বলল না। মার্কেটে গিয়ে সাদিয়া আপু ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। সাদিয়া আপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। সাদিয়া আপু বিল দিতে দিতে মুন্না একজোড়া পায়েল আরেকজোড়া ঝুমকো কিনলো। তারপর সেগুলো চুপ করে সাদিয়া আপুর ব্যাগে রেখে দিল। সাদিয়া আপু মুন্নাকে বাসার সামনে নামিয়ে দিল। মুন্না বাসার ভিতরে ঢুকতে যাবে, তখনই আবার ডাক দিল। মুন্না সাদিয়া আপুর কাছে গেল। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিয়ে রনি আসবে। তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি, আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মায়ের পড়বে। কথাটা বলার পরেই সাদিয়া আপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেল না মুন্না। গিফট তো সাদিয়া আপুকে দিয়েই রেখেছি, তাই যাওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না। যতটা সম্ভব দূরে থাকতে হবে। আমি জানি সাদিয়া আপু গাড়ি পাঠাবে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি যাব না।
তাই সন্ধ্যা লাগতেই বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনের একটা ছোট দরজা আছে ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে যে কেউ আসলে বুঝতে না পারে আমি বাসায় আছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরের লাইট সব সময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে, তার কারণ আজও জানি না। অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম রনি গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো। তালা ঝুলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটাও অফ করে রেখেছি যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। সাদিয়া আপু মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করছে, করবেই না কেন? কয়েক মাস পর তাদের বিয়ে, কেন যে আমি সাদিয়া আপুকে ভালোবাসতে গেলাম। খুব ঘুম পাচ্ছিল, তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানালার কাছে গিয়ে দেখি সাদিয়া আপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে সাদিয়া আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরাছোঁয়ার বাইরে। সাদিয়া আপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তোবা আমাকে ফোন দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারল, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতেই দিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম, আর আজ আসছো? আসলে কাল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। ও, তা ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জে দেওয়ার কথা মনেও ছিল না। দিশার সাথে কথা বলতে বলতে সাদিয়া আপু গাড়ি চলে আসলো। মুন্না দিশার সাথে কথা বলে মাঠের এক কোণে গিয়ে ফোন টিপতে লাগলো। হঠাৎ কারো ছায়া মুন্নার উপর পড়লো। তাকিয়ে দেখলো সাদিয়া আপু। মুন্না উঠে দাঁড়ালো। আপু, তুমি কখন আসলে? কাল কই ছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আসতে আসতে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না। তুই মনে করিস আমি তোকে জানলার কাছে দেখিনি? আমি চুপ হয়ে আছি। তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে না মেশাই ভালো। সাদিয়া আপু কিছু বলছে না। সাদিয়া আপুর চোখের দিকে তাকিয়ে মুন্না দেখলো চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। কারণটা এখনো অজানা। সাদিয়া আপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবারও আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ায় না জড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম সাদিয়া আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। সাদিয়া আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো। হয়তো আমাকে দেখতে পারিনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি সাদিয়া আপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। সাদিয়া আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো, ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। সাদিয়া আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম সাদিয়া আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। সাদিয়া আপু কলেজে আসে, চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। রনিকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে। সাদিয়া আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে, হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না।